সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল A1 এর পক্ষ থেকে। আপনাদের সাথে রয়েছি আমি রিফাত ইসলাম হৃদয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এসেছে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সংসদীয় আসন 20 রংপুর 2 তথা বদরগঞ্জ এবং তারাগঞ্জে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বদরগঞ্জ ও তারাগঞ্জ হতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ আনিসুল ইসলাম মন্ডল। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যাচাই বাছাই তো সম্পূর্ণ হয়ে গেল। তো নির্বাচনের মাঠে আপনি কতটুকু প্রস্তুত বলে মনে করছেন? ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত যারা ভোটার আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। আমি 2008 সাল থেকে শুরু করি, একটু আর কি পিছন থেকে শুরু করি। 2008-এর যে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সমকালীন সময়ে আজকে যারা প্রার্থী ঠিক একইভাবে এই তিনজন প্রার্থী কিন্তু আমরা মাঠে মোটামুটিভাবে তিনজন। এই জন্যই বললাম যে ভোটের ময়দানে বড় দলের বা প্রার্থী হিসেবে যারা একটু উপরে আছে তাদের যদিও অন্যান্য দল আছে, এখানে আরো ছোট দুটো দলের প্রার্থী আছে আমাদের এখানে। তারপরেও আমি মনে করি যে 2008-এর যে নির্বাচনের যে ফলাফল সেটার সাথে যদি সামনে নিয়ে আসি তাহলে আমি এটা আমার কাছে প্রতীয়মান এবং আমি দেখতে পাই যে জনগণের যে সাড়া, অভূতপূর্ব সাড়া, আমার যে উন্নয়ন 2008 সালে নির্বাচিত হওয়ার পরে সেই উন্নয়নটাই আসলে আমার একটা বড় ধরনের সামনের দিনে নির্বাচিত হওয়ার একটা বড় সুযোগ আমি দেখছি এখন। আরেকটি বিষয় হলো যে কর্মসংস্থান সৃষ্টি করা। আপনারা জানেন যে ইতিপূর্বে আমি এমপি হওয়ার আগেই বদরগঞ্জে একটি সিরামিক ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছিলাম। এরপরে তারাগঞ্জে আমার জমির উপর আরেকটি জুতার কারখানা আছে যেখানে প্রায় 3000 শ্রমিক কর্মচারী কাজ করে। এখন আমার বাড়ির সাথে আরেকটি ফ্যাক্টরি আছে যেখানে শতভাগ রপ্তানিমুখী মেয়েদের অ্যাক্সেসরিজ তৈরি হয়। সেখানে প্রায় এখন 1000 প্রায় 800 মহিলা এবং 200 পুরুষের মতো 1000 শ্রমিক কাজ করতেছে। আগামী দিনে আমার একটা বড় টার্গেট হলো রাজনীতি নয় বা ভোট নিয়ে কোনো রাজনীতি করা নয়, এই এলাকার গণমানুষের জন্য বড় ধরনের একটা কর্মসংস্থান সৃষ্টি করা, যেটা আমি গতকালকে বিভিন্ন জাতীয় টিভি পত্রিকা সাক্ষাৎকারে এই কথাটা বলেছি যে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আমি 10,000 লোকের একটা বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ পাবো এবং আমি সেটা করবো ইনশাআল্লাহ। বিগত সময়কালে আমরা জানতে পারি যে আপনি এই আসনটিতে নির্বাচিত হয়ে সংসদ সদস্য ছিলেন। তো সেই ক্ষেত্রে জনগণের প্রত্যাশার জায়গা থেকে কোন কোন দিকটাতে আপনি বেশি নজরদারি করতে চাচ্ছেন, বা বর্তমানে যেহেতু মাঠে ঘাটে আপনি প্রচার প্রচারণায় যাচ্ছেন, জনসমক্ষে যাচ্ছেন, তাদের সুখ দুঃখের কথা শুনছেন, তারা আসলে কি প্রত্যাশা করছে আপনার কাছ থেকে? জনগণ একটা জিনিসই চায়, যেটা আমি ঘুরে ফিরে আমাকে বারবার এখন বলতে হচ্ছে যে আসলে জনগণ রাজনীতিতে জনগণের কি লাভ। তারা হয়তো একবার বছরে 5 বছরে একবার ভোট দিল, আমি এমপি হলাম, আমি হয়তো ভিআইপি হলাম, দেশ বিদেশ ঘুরলাম, কিন্তু মানুষের লাভ হলো ওই জায়গাটাতেই। গণমানুষ সবসময় এটা বিবেচনা করে যে আমাদের রাস্তাঘাট ঠিক আছে কিনা, আমাদের বাচ্চাদের লেখাপড়া করানোর মতো প্রতিষ্ঠান আছে কিনা, স্বাস্থ্য খাতে আমরা স্বাস্থ্য সেবা পাচ্ছি কিনা। আর একটা জিনিস, এগুলি করার জন্য যে জিনিসের সব থেকে বড় দরকার, জনগণ ভাবে যে এই আমাদের যে যারা পলিটিক্যাল লিডার বা আমাদের দেশের যারা নেতা তারা আসলে আমাদের জন্য কতটা কাজের সুযোগ সৃষ্টি করতেছেন, এটি সব থেকে বড় কথা। যে জায়গাতে যাচ্ছে সবাই বলতেছে যে আপনি তো কিছু কিছু কারখানা করছেন, কিছু কাজ মানুষ করে খাচ্ছে, আগামী দিনে যদি আপনি নির্বাচিত হন তাহলে আরো নতুন করে কোনো কাজ করবেন কিনা। গত কয়েকদিনে আমি নীলফামারী উত্তরা ইপিজেডে বড় বড় কোম্পানির কয়েকজন চেয়ারম্যান যারা বিদেশি তাদের সঙ্গে আমি দেখা করেছি এবং তাদের সাথে আমি ডিনারও করেছি। তারা বলেছেন যে তাদেরকে আমি অনুরোধ করার ফলে তারা বলেছেন যে হ্যাঁ আমি তোমার অনুরোধের কারণে বদরগঞ্জ তারাগঞ্জে যথাসম্ভব নির্বাচন শেষ হয়ে গেলে অনেকগুলি কারখানা ইনশাল্লাহ এখানে আমরা স্থাপন করার চেষ্টা করব। জমি এবং সরকারের সহায়তা প্রাপ্তি সাপেক্ষে তারা এই কথাও বলছেন যে জমি পাইতে হবে ভালো দামে এবং সরকারের সহায়তা থাকতে হবে। তো আমি মনে করি যে জনগণের জন্য আসলে কাজ দরকার,
মানুষ, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে বসে আছে ঘরে, তারা যখন কাজ পাবে, তারা যখন কর্মসংস্থান সৃষ্টি হবে, তখন আমাদের আর্থিক যে জনজীবনে যে মাথাপিছু আয়, তখন এটা বাড়বে এবং মানুষের জীবনযাত্রার মানও বাড়বে, আমি এটা বিশ্বাস করি। আচ্ছা, আপনি যেহেতু অনেক উন্নয়নের কথা বললেন, একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার বদরগঞ্জ উপজেলায়। আমরা জানি যে বদরগঞ্জ উপজেলার যে বৃহত্তর বাজারটি রয়েছে, রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় এবং পরিচিত একটি বাজার। তো এই বাজারের যে হাটের দিনগুলো রয়েছে, সেই হাটের দিনে কিন্তু অনেক যানজট সৃষ্টি হয় জনদুর্ভোগে। তো সেই ক্ষেত্রে আপনি বাইপাস সড়ক নিয়ে কোনো চিন্তা করেছেন কিনা? বদরগঞ্জের এই সমস্যাটা অনেক দিনের, এবং এটা আমি যখন 2008 সালে নির্বাচিত হয়েছিলাম, তখন থেকে মাথায় এটা আমার ছিল যে এটা করা উচিত। কিন্তু ওই 5 বছর পুরা সময়টা ওই দিকটা, আর একটা সময় গিয়ে আমি পুরোপুরি সময় দিতে পারিনি, যে কারণে হয়তো আমি ব্যর্থ হয়েছি ওই জায়গাটায়। কিন্তু আল্লাহ তাআলা যদি চান, জনগণ যদি আমাকে ভোট দেন, তাদের মূল্যবান ভোটটা, তাহলে আমি বিশ্বাস করি যে এবারে একটু রাস্তা হয়তো আমাদেরকে একটু খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে, যে বাইপাস একটা সড়ক করার জন্য মোটামুটি একটা জমি অধিগ্রহণের বিষয় থাকে, সরকারি একটা ব্যাপার থাকে। আমি আশা করি যে এবারে যদি আমি নির্বাচিত হতে পারি, বাইপাস, বদরগঞ্জের এই সড়ক, এবং উত্তরবঙ্গের আরেকটি অনেক বেশি জরুরি জিনিস, যেটা আমাদের আকাশপথে সৈয়দপুর এয়ারপোর্টকে জাতীয়করণ যে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা, বা সরকার যে এটাকে আন্তর্জাতিক একটা এয়ারপোর্ট করার জন্য যে সরকারি যে পরিকল্পনা, এই এই দুই বিষয়, একটা হলো বদরগঞ্জে বাইপাস রাস্তা, এটা ছোট বিষয় আমি মনে করি এখনকার দিনে সরকারের জন্য, আর সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিককরণ, এই দুইটা বিষয় আমার কাছে প্রাধান্য থাকবে, এবং আমি এই বিষয়ে জোরালোভাবে চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি নির্বাচন মাঠের প্রসঙ্গে। নির্বাচনী মাঠে আমরা দেখতে পেরেছি যে অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে আপনার সঙ্গে, সেই সকল ক্যান্ডিডেট কিন্তু দীর্ঘ সময় ধরে তারা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং গণসংযোগ চালিয়ে গিয়েছেন এবং নিজেদের প্রচার প্রচারণায় এগিয়ে গিয়েছেন। তো আপনার অনেকটাই দেরি হয়েছে মাঠে আসতে, আত্মপ্রকাশ করতে। তো সেই ক্ষেত্রে এই শর্ট টাইমের মধ্যে কতটুকু নিজেকে স্বয়ংসম্পূর্ণভাবে প্রস্তুত করা যাবে বলে আশা করছেন, বা জনগণের প্রতি আপনার প্রত্যাশাটা কি? আসলে আমি মনে করি না যে এটা নির্বাচন, জাতীয় নির্বাচনের জন্য এখনো যে সময়টুকু আছে, এখন জানুয়ারি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন, তো এটা কম সময় না, আমি এটাকে কম সময় মনে করি না। আর দলীয়ভাবে যেহেতু সিদ্ধান্তের বিষয় ছিল আমাদের, যে নির্বাচনে আমাদের দলের সাথে, যে তারা আমরা নির্বাচনে আসবো কবে, কবে আসতে পারবো, একটা সরকারিভাবে একটা একটা আইনগত ব্যাপার ছিল। তো আমি মনে করি যে 2008 সালের নির্বাচনে আমি মাত্র 22 দিন সময় পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি এবারে মনে করি জানুয়ারি 1 মাস, আবার ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হলো, ওইদিকে 10 দিন। তো 40 দিন একটা নির্বাচনের জন্য এনাফ টাইম, এটা চিন্তা করার কোনো বিষয় না। আর ভোট তো দেবে জনগণ, এবং জনগণ যেটা দেখবে সেটা হলো যে কোন নেতা কতটা জনগণের কাছে গেছে, সেটি বড় বিষয়, মুখ্য বিষয় আসলে নয়। মুখ্য বিষয়টা হলো যে 54 বছরের স্বাধীনতা, 54 বছরে কার দ্বারা বদরগঞ্জ তারাগঞ্জ সব থেকে বেশি উন্নয়ন হয়েছে। এবং ব্যক্তিগত পর্যায়ে হয়তো এই কথাগুলি মানে এত লম্বা কথা বলার সুযোগ নাই, তবুও বলতে হবে যে আমি একমাত্র সংসদ সদস্য যে আহ, যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও সেই সমকালীন সময়ে আমার নাগরিকত্ব বিসর্জন দিয়ে, বাতিল করে, আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার মাটির ভালোবাসা টানে আমি এই এমপি নির্বাচিত, জনগণ আমাকে করেছিল। করার পেছনে কারণ ছিল যে বদরগঞ্জ উপজেলার 7 নম্বর গোপীনাথপুর এবং 6 নম্বর রাধানগরের মিলায় মধ্যবর্তী স্থানে 2টি কলেজ, আমার বাড়ির পাশে একটি মাদ্রাসা, এতিমখানা, একটা হাই স্কুল, তারাগঞ্জে 2টি কলেজ, যেটা তারাগঞ্জ উপজেলা একেবারে পরিষদের সামনে, যেখানে প্রায় 2 একর জমি, যার বর্তমান মূল্য 10 কোটি টাকার উপরে, সেখানে আমি 2টি কলেজ করেছি, ওখানেও 2টি কলেজ করেছি। তো এই এই কথাগুলি ব্যক্তিগতভাবে এভাবে বলাটা আমি মনে করি না সমীচীন, তবুও বলতে হয় মানুষকে জানানোর জন্য, জনগণকে জানানোর জন্য, যে আমার নির্বাচিত হওয়ার আগে আমি 4টে কলেজ করেছিলাম, একটা হাই স্কুল করেছিলাম, একটা এতিমখানা। তো সেই জায়গাটাতে জনগণ
বদরগঞ্জের সব থেকে বড় ব্রিজগুলি আমি করেছিলাম, বদরগঞ্জ এবং তারাগঞ্জের। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো আহ, কি বলে কুতুবপুরের ওখানে, একটা হলো আহ, দামোদরপুর ইউনিয়নে চম্পাতলি ওইখানে, আর একটা হলো মোস্তফাপুর ঘাটে তারাগঞ্জের সব থেকে বড় ব্রিজটা যেটা হয়েছিল সেটা হলো হরিয়ারকুটি ইউনিয়নে। তো এগুলি বিষয়ে আসলে জনগণ উন্নয়ন এবং কাজ দেখে, কোন নেতা কত বড় বা কার প্রোটোকল কত বড়, পোর্টফোলিও কত বড়, এগুলি আসলে বিষয় না। আমি সাধারণ মানুষ, আমি এমপিশিপ ছেড়ে দেওয়ার মানে চলে যাওয়ার পরেও জনগণের সাথে ছিলাম, আজও আছি, গ্রামেই থাকতেছি। আমি যে গ্রামে আপনারা আসছেন, আমার গ্রামের বাড়িতে আসছেন, আমাকে তো সাধারণ অবস্থায় পাইলেন, জনগণের সাথে বসা ছিলাম, সবাই মিলে চা খাচ্ছিলাম, চা মুড়ি খাচ্ছিলাম, তখন পাইলেন। তো এখানে আসলে পোর্টফোলিওটা বড় না, যে কোন নেতা কত বড়, তার টাইটেল কত বড়, এগুলো আসলে কোনো বিষয় না। জনগণ দেখে যে তার সাথে, জনগণের সাথে আমার আমার সম্পৃক্ততা কতটুকু, এটা হলো বড় বিষয় আসলে। আচ্ছা, সর্বশেষ আপনি আপনার আসনের সাধারণ জনগণদের উদ্দেশ্যে কোন মেসেজ রাখতে চান? আর সকলের দোয়া চাই, সকলের সহযোগিতা চাই। আমার যে 5 বছরের নবম জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পরে যে উন্নয়নের ধারা এবং ব্যক্তিগতভাবে যে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা সামাজিক কর্মকাণ্ড যেটা আমি অব্যাহত রেখেছি, সেটা যেন সামনে 5 বছরে জনগণের জন্য যেন আরো বেশি বেশি কাজ করতে পারি। বিশেষ করে কর্মসংস্থান জনগণের জন্য সৃষ্টি করতে পারি। সেজন্য আর একটি বার আমার এই 20 রংপুর 2 এই এলাকার জনমানুষের কাছে, সকলের কাছে আমার আবেদন থাকবে, আর একটি বারের জন্য আমাকে ওনারা ওনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং এলাকায় ভালো কাজ করার সুযোগ দেবেন, এটাই আমি আশা ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে, জনাব আনিসুল ইসলাম মণ্ডল। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম রংপুর 2 আসনের জাতীয় পার্টি কর্তৃক মনোনীত প্রার্থী জনাব আনিসুল ইসলাম মণ্ডলের সাথে। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো সংসদীয় আসনে অন্য কোনো প্রার্থীর সাথে। ততক্ষণ অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিফাত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।